আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নির্বাচন তো ঘনিয়ে এসেছে, আপনারা সবাই জানেন। এখন নির্বাচনে কে কি করেছে না করেছে, কার কি করা উচিত না উচিত, এগুলো নিয়ে আলোচনার সময় আর নাই। সবাই তো যার যার মতো কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে ভোট চাচ্ছে। কারো কারো বডি ল্যাঙ্গুয়েজে নানা ধরনের আত্মবিশ্বাস ফুটে উঠছে, কেউ কেউ কথার ফুলঝুরি ছোটাচ্ছে, নানা কিছু হচ্ছে। এর মধ্যে শেষ বেলায় এসে নানা ধরনের প্রিডিকশনও হচ্ছে, মানে ভবিষ্যৎবাণী বলতে পারেন, অথবা কে কেমন মনে করছে, কে কয়টা জিততে পারে, এগুলো নিয়েও নানা আলোচনা চলছে। আমি নিজেও একাধিক প্রিডিকশন করার চেষ্টা করেছি, এবং আমি এটা একটা খেলার মতো, অনেকটা এর উপর নির্ভর করবেন না। বাট আমি নিজে, আমার সঙ্গে বিভিন্ন জেলা পর্যায়ের লোকজনের সঙ্গে কথা হয়, আমি নিজের থেকেও কিছু কথা বলেছি, আরও কিছু কথা বলবো। আমি এই নির্বাচনের আগে আগে হয়তো আরও একবার এই ধরনের একটা প্রিডিকশন দেবো। হাতে তো আছে আর দুদিন মাত্র। তো আজকে আমি হাতে কিছু পেয়েছি। আমাকে বেশ কিছু সরকারি সংস্থার কাছ থেকে কিছু আমি প্রেডিকশন পেয়েছি, সেগুলো দিয়ে আমি কিছু কথা বলবো। আবার ধরেন একটা জাতীয় দৈনিক, তারাও তাদের বিভিন্ন জেলা প্রতিনিধিদের দিয়ে একটা জরিপ মানে একটা ধারণা পাওয়ার চেষ্টা করেছে যে কোন দলে কতটা জিতবে। তো কি পেলাম আমরা? দেখুন, আমি সরকারি সংস্থার যে জরিপগুলো যা পেয়েছে, যে ধারণাটা পেয়েছে, সেটা আপনাদের একটু বলি আমি। তারা বলছে যে এই 300টা আসন তো হবে না, 298টা আসনে ইলেকশন হচ্ছে, দুটো তো বাদ আছে। এই 298টা আসনের মধ্যে তাদের বিবেচনায় বিএনপি জিতবে 150টা, জামাত জোট বিএনপি হবে, জোট না খেলে বিএনপি এককভাবে জিতবে 150টা আসনে, জামাত জোট জিতবে 70টা আসনে, স্বতন্ত্র জিতবে 55 জন। এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। স্বতন্ত্র তারা কেন 55 জন বলল? আপনাদের মনে আছে নিশ্চয়ই যে বিএনপির কিন্তু বিদ্রোহী প্রার্থী আছে 79 জন। এই 79 জন প্রার্থী যারা আছে বিদ্রোহী, এদের মধ্যে আমার হিসাবে, আমি যতটুকু হিসাব করে দেখেছি, প্রায় ধরেন আপনার 42 থেকে 45 জন এরা খুবই স্ট্রং ক্যান্ডিডেট। মানে এরা হয় নিজেরা জিতবে অথবা অন্য কাউকে জেতাবে। মানে যদি নিজে জিততে নাও পারে, বিএনপির ভোট তারা এতটাই কাটবে যে ওখান থেকে হয়তো জামাত অথবা অন্য কেউ বেরিয়ে যাবে। বিএনপি এই যে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না, এই 79 জনকে নিয়ন্ত্রণ করতে পারে না, এমনই করে বিএনপির একটা বড় রাজনৈতিক ব্যর্থতা। তারা এমন লোককে নিয়ে রাজনীতি করেছে যারা দলের স্বার্থকে ইগনোর করেছে। এমন লোককে নিয়ে করে তারা দলের স্বার্থটা বুঝে নাই, মানতে চায় না, দলকে অসম্মান করেছে এই লোকগুলো। তো এত লোক নিয়ে বিএনপি রাজনীতি করতো কিভাবে? এটা আমার কাছে একটা রহস্য লাগে। আপনি নিশ্চিত থাকেন যারা বিদ্রোহী হয়েছে এদের অনেকেই এই দলের কেন্দ্রীয় অনেক নেতার সঙ্গে সুসম্পর্ক এখনো বজায় রাখছে, এবং ওখান থেকে এমন আশ্বাসও তারা পেয়েছে যে তারা নির্বাচিত হলে তাদেরকে আবার দলে ফেরত নেওয়া হবে, এবং এটা হবে। এই হলো এই ধরনের দলের। আওয়ামী লীগ বিএনপিতে এটা অতীতে বহুবার হয়েছে। এবারই গত 24-এর যে অগাস্টের পর বিএনপি যাদেরকে কয়েকজন খুব বহিষ্কার করলো না, এই বহিষ্কারে কিন্তু শেষ দিকে, এই গত নভেম্বরের দিকে এসে কিন্তু অনেকেই পাইকারি হারে আবার কিন্তু বিএনপি ফেরত নিয়েছিল। আমি তখন বলেছিলাম যে এই পাইকারি ফেরত নেওয়াটা কেন ইলেকশনের আগে? এতে কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। পরে অবশ্য থেমেছিল, এবং আমি নিশ্চিত নির্বাচনের শেষ হওয়ার পর আবার পাইকারি হারে ফেরত নেওয়া শুরু হয়ে যাবে। এটা যদি শুরু হয় তাহলে আগামী নির্বাচনে আবার তাদের একই সমস্যায় পড়তে হবে। এবং আমি এটাও মনে করি এই যে 79 জন বিদ্রোহী প্রার্থী, এটাই বিএনপির জন্য একটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে। যাও, আমি সেই সরকারি যে সংস্থাগুলো যাদের হিসাবটা পেয়েছি সেখান থেকে আমি হিসাবটা বলছি। তারা বলছে যে স্বতন্ত্র 55 জনের মতো পাশ করে যাবে। তাদের হিসেবে জাতীয় পার্টি পাশ করবে 10-12টা, হয়তো হবে অ্যাকুরেট না, 10-12টা তারা জাতীয় পার্টি। এটা আমার কাছে একটু বাড়তি মনে হয়েছে। জাতীয় পার্টি আমার বিবেচনায় এত পাশ করার কথা না, এবং তাদের বিবেচনায় ইসলামী আন্দোলন তারাও নাকি প্রায় 7-8টা সিট পেয়ে যাবে। এটাও আমার কাছে কেমন যেন একটু অগ্রহণযোগ্য মনে হয়, আমি জানি না। এবং তাছাড়া অন্যান্য যারা আছে, বিভিন্ন দল আছে, কোনো দল আছে 1-2 জন করে পাশ করবে, সেরকম সংখ্যাও তারা দেখিয়েছে 5 জনের মতো। তাহলে কি দাঁড়ালো? বিএনপি তাহলে ক্ষমতায় যাচ্ছে, 185 হোক আর যাই হোক, এর চেয়ে কমবে না, বরং বাড়তেও পারে কিছুটা। আমার মনে হয় বিএনপি এদের হিসাব অনুযায়ী তারা বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে।
আমি আরেকটা হিসাবের কথা বলছি, যেটা বলছিলাম যে একটা পত্রিকা, একটা জাতীয় দৈনিক, ওনারা একটা হিসাব করেছেন ওনাদের মতো করে। এই হিসাবটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হয়েছে, আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছে। এই কারণে ওরা দুটো ভাগ করেছে। একটা ভাগ হলো যে নিশ্চিত জিতবে, আর একটা ভাগ হলো যে আসনগুলিতে খুব প্রতিদ্বন্দ্বিতা হবে। তাদের হিসাবে 88টা আসনে বিএনপি কোন রকম প্রতিদ্বন্দ্বিতা না করেই জিতে যাবে। 88টা, 88। এই আসনগুলিতে বিএনপিকে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতারই মুখোমুখি হতে হবে না। এরকম ভাবে জামাত জিতবে 51টা আসনে, কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা নাই, তারা মোটামুটি নিশ্চিত তারা 51টা আসনে জিতে যাবে খুব ইজিলি। আর 17টা আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতবে। স্বতন্ত্র মানে ওই বিএনপি বিদ্রোহীরা 17টা আসনে তারা নিশ্চিতভাবে জিতবে। এখানে তাদের সঙ্গে অন্য কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, সেটা বিএনপি হোক জামাত হোক, কেউ তার সঙ্গে ফাইট করতে পারবে না। তারা এনসিপিকে দিয়েছে 2টি আসন, এই 2টি আসনে এনসিপিও বেশ আরামের সঙ্গেই জিতে আসবে। আমার ধারণা সম্ভবত এই দুটো, একটা হাতিয়ার আব্দুল হান্নান মাসুদ আর একটা হাসনাত আব্দুল্লাহ হতে পারে, আমি শিওর না, তো আমার ধারণা তাই হবে। আমি শিওর হলে এখন বলবো না আর কি, তো বললাম এই দুটো। তাদের হিসাবে জাতীয় পার্টি জিতবে 4টা আসনে, এগুলো একদম নিশ্চিত। এছাড়া এর বাইরে অন্যান্য বিভিন্ন দলের থেকে 4 জন প্রার্থী তারা জিতে আসবেন। এটা এই পত্রিকাটার বিভিন্ন করেসপন্ডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথা বলে তারা যেটা বের করেছেন। আমার ধারণা আরো অনেক পত্রিকা কাজ করছেন, যদি এটা মিলে যায় আমি নির্বাচনের পরে পত্রিকাটার নামও বলবো আপনাদেরকে। এবং তাদের হিসাবে এই যে বললাম না কঠিন প্রতিদ্বন্দ্বিতা, তার সংখ্যা হলো 132টা আসনে। 132টা আসনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা হবে, এটা তারা মনে করে। মানে এই 132টা আসনে আসলে ডিসাইডিং ফ্যাক্টর হবে। এই 132টা আসনে যারা জিতবে, যারা ভালো করবে, তারাই আলটিমেটলি সরকার গঠন করবে। তার মানে এই 132টা আসন থেকে বিএনপি যদি 62টা আসন পেতে পারে, তাহলে কিন্তু তাদের 150 হয়ে যায়। খুব সিম্পল কিন্তু। কাজেই আর এই 162টা থেকে 132টা থেকে জামাতকে পেতে হবে 99টা আসন। জামাত যদি 132টার মধ্যে থেকে 99টা পায়, কেবল তাহলেই তারা ক্ষমতা দখল করতে পারবে, মানে সরকার গঠন করতে পারবে। আর বিএনপির জন্য 62টাই এনাফ। আমি যদি এটাকে মাথায় রাখি, তাহলে আমরা বলতে পারি যে মোটামুটি বিএনপির জন্য সরকার গঠন করাটা একটা সম্ভাবনাটা বেশি, ইজিয়ার আমার কাছে মনে হচ্ছে। কারণ 132টা আসনে মধ্যে থেকে জামাত ইসলাম মানে 99টা আসন জয়ী হয়ে যাবেন, এটা আসলে একটু কঠিন হয়তো বা হবে। কিন্তু আমরা সব মিলিয়ে যেটা দেখলাম, যে আপনি যেমন ধরা যাক, আমি একটা কথা বলি, প্রায় বলি আমি, যে গত 24 অগাস্টে সরকার পতন হয়েছিল। নির্বাচনটা যদি 24 ডিসেম্বরে হতো, তাহলে বিএনপিকে কিন্তু এত হিসাব নিকাশ করতে হতো না। কিন্তু 6 মাসের মাথায় না হয়ে, 4 মাসের মাথায় না হয়ে 1.5 বছরের মাথায় হওয়াতে বিএনপিকে কিন্তু একটু হিসেব নিকাশের মধ্যে পড়তে হচ্ছে। কারণটা কি? এটা হলো আমার মূল প্রশ্ন, কারণটা কি? যত দিন গিয়েছে বিএনপির জনপ্রিয়তা কেন কমলো? এই বিষয়টা নিয়ে কি বিএনপি নেতৃবৃন্দ ভেবেছেন একবার? কেন তাদের জনপ্রিয়তা কেন কমলো? কারণ হলো দুটো। এই দুটো কারণ আমি উল্লেখ করতে চাই এই কারণে যে এখান থেকে বিএনপি নেতৃবৃন্দেরও কিন্তু উপলব্ধি করা প্রয়োজন আছে যে কেন তাদের জনপ্রিয়তা কমলো। প্রথমত যেটা হয়েছে, যে ওই সময় যদি হতো তাহলে লোকে আওয়ামী লীগের কোনো সমর্থন ওই সময় ছিল না। আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটার কারণে আওয়ামী লীগের সমর্থন খুবই কম ছিল। কিন্তু পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এদের যে দুঃশাসন বলেন, কুশাসন বলেন, এবং এদের মধ্যে অনেক লুটপাটও হয়েছে, এদের কারণে যত মানুষ কষ্ট করেছে, যত ডক্টর ইউনূসের সমালোচনা বেড়েছে, তত কিন্তু মানুষ ইউনূসের সরকারের সঙ্গে তুলনা করেছে আগের সরকারকে, বিএনপি সরকারকে না। কারণ বিএনপি সরকারকে তো অনেকে দেখেই নাই। সেই 2006 সালে কি দেখেছে 18 বছর আগে, ওদিকে আর মনে আছে নাকি ভাই কারো? কাজে যত এই সরকারের অপশাসন হয়েছে, যত এই সরকারের নেগেটিভ ইমেজ বেড়েছে, তত মানুষ কিন্তু আগের সরকার মানে আওয়ামী লীগ সরকারের কথা ভেবেছে। এবং সেটা তখন
এই সরকারের ব্যাড ইমেজটা যে ভর করেছে বিএনপির উপর, এর হলো একটা দিক। আর দ্বিতীয় দিকটা হলো অগাস্টের পর থেকেই বিএনপির সারা দেশে বিএনপির বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতা কর্মী এবং সমর্থকদের নানা ধরনের তাণ্ডব চলেছে। বিএনপি হাজার হাজার লোককে বহিষ্কার করার পরও সেই তাণ্ডব থামাতে পারেনি, এখনো চলছে। এখনো সারা দেশে যত চাঁদাবাজি হয়, এখনো খুচরা মুচরা যত চাঁদাবাজি হয়, ফুটপাতেও যে চাঁদাবাজি হয়, সেটা কিন্তু জামাতের লোক করে না, বিএনপি লোকজন করে। তাদেরকে বিএনপি থামাতে পারেনি। মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ক্ষমতায় আসার আগে যখন এটা শুরু করেছে, ক্ষমতায় গেলে না জানি কি করবে। কেন করছে চাঁদাবাজি তারা? এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন কিন্তু আমি আছে, অনেকে আমাকে বলেছে যে তাদের এই চাঁদাবাজি করতে অনেক ক্ষেত্রে নেই, কোনো কোনো ক্ষেত্রে জামাতের লোকজন বড় উৎসাহিত করেছে যে তোমরা চাঁদাবাজি করো, আমরা তোমাদেরকে সারা দেশের মানুষের কাছে তোমাদের অপকর্মের খবরগুলি ছড়িয়ে দিই। এটা হচ্ছে জামাতের স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিকে কেউ কেউ হয়তো ঈর্ষা করতে পারেন, আমি কিন্তু অপছন্দ করি না। তারা তো চাইবেই প্রতিপক্ষকে ঘায়েল করতে। বিএনপির ওই সমস্ত নেতাকর্মীরা মাথা মোটার মতো ওগুলোতে ঝাঁপিয়ে পড়েছে, তার তাৎক্ষণিক অর্জনটাকে বড় করে দেখেছে। এটা কিন্তু বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমিয়েছে। তারেক রহমান দেশে ফেরার পর এই নেগেটিভ দিকটাকে তারা একটু কভার করার চেষ্টা করেছে। এখন তারা এই জন্য একটু অগ্রসর হতে চেষ্টা করছে। বিপরীত দিকে আরেকটা কথা বলি, এই যে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী, এটাও কিন্তু বিএনপির জন্য একটা নেতিবাচক। ভারত সম্ভবত আক্রমণ করবে, তার যুক্তিগুলো আপনারা হয়তো একটু চিন্তা করলে বুঝবেন বা অনেকে বুঝছেন। তো তার আগে জানাই, আজকে সম্ভবত নোয়াখালীতে কিছুক্ষণ আগে একজন স্বতন্ত্র এমপি পর্দবাদ থেকে গুলি করে উপরের দিকে পাঠিয়ে দিয়েছে বা আহত হয়ে আছে, এখনো মরে নেই, এরকম অবস্থা। তো এদিকে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব উনি বললেন যে পর্যাপ্ত পরিমাণ বিজিপি বর্ডারে আছে, 8 কিলোমিটারের ভেতরে যেহেতু সেনাবাহিনী ঢোকে না, এটা আন্তর্জাতিক নিয়ম আছে, তারপরও এখন আমরা তড়িৎ গতিতে সেনাবাহিনী সেখানে ঢুকানো হবে। কারণটা কি? হঠাৎ করে সেনাবাহিনী বর্ডারে নিয়ে যাওয়া হচ্ছে কেন? কারণ এটা 2-3টা যুক্তি হইতে পারে। যে যুক্তিটা আপনাদের কাছে পছন্দ হবে আপনার সেই যুক্তিটাই নেবেন, এর বাইরে কোনো যুক্তি নেবেন না। আমার প্রথম যুক্তি যেটা, সেটা হচ্ছে যে হয়তো বাংলাদেশ সরকার বা বাংলাদেশের যে আছে কি বলে গোয়েন্দা সংস্থা আছে, তাদের কাছে খবর আছে যে বাংলাদেশের মধ্যে 48 ঘন্টার ভিতরে সার্জিক্যাল স্ট্রাইক চালাতে পারে ইন্ডিয়া। তার কারণ 1300-র উপরে পাকিস্তান আইএসআই এর জঙ্গি সদস্য বর্তমানে বাংলাদেশ ভারত বর্ডার এরিয়াতে আছে। এছাড়া আছে তুর্কির লোকজন, তাও টেরোরিস্ট গ্রুপ, তুর্কির যে টেরোরিস্ট গ্রুপ আছে, ইসলামিক টেরোরিস্ট গ্রুপ, এরা আছে, পাকিস্তানের আছে। এরা সব বিভিন্নভাবে বাংলাদেশে এসেছে, পর্যাপ্ত পরিমাণ অস্ত্রশস্ত্র আছে। এবং পাকিস্তানের আইএসআই এর প্রায় 600 সদস্যকে বাংলাদেশে রেখে বাংলাদেশেরও প্রায় 20,000 ছেলে পেলেকে অস্ত্র প্রশিক্ষণ, গ্যারিলা ট্রেনিং দিয়েছে গত 7 মাস। এরা সব অলরেডি বর্ডার অঞ্চলে চলে গেছে। এখন এরা কি নির্বাচনের আগে কি এরা কি বর্ডার ক্রস করে কোনো অঘটন ঘটানোর সম্ভাবনা আছে না অন্য কি? দ্বিতীয়ত, বাংলাদেশ সেনাবাহিনী আপনারা জানেন যে ওরা একটা অনুমতি চাইছিল যে কোনো কেন্দ্রে ওরা যে কোনো মুহূর্তে ঢুকতে পারে, মানে কোনো প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলার দরকার নেই, সরাসরি ঢুকবে তারা। এবং এটা যদি ঢুকে তাইলে এই যে তত্ত্বাবধায়ক যেটা আছে আর কি, ইন্টারিম, শুধু ইউনিসের যে ইন্টারিম, এরা হয়তো তাদের যে ম্যাটিকুলাস ডিজাইন করে কাউকে আনবে সেটা হতে পারবে না, এত অন্য কিছু ঘটে যেতে পারে। এই কারণে হয়তো সেনাবাহিনীকে ইলেকশন নিরাপত্তার দায়িত্ব থেকে সরিয়ে, যে বর্ডারে যুদ্ধ চলতেছে, আগে দেশ বাঁচান পরে ইলেকশন বাঁচান বইলা বর্ডারের দিকে পাঠিয়ে দিবে, পাঠিয়ে দিয়া এইখানে ওনাদের মতো করবে। থার্ড যে যুক্তিটা, সেইটা হচ্ছে যে এই মুহূর্তে বর্ডারে গন্ডগোল চলবে, এইটা কইরা সেনাবাহিনী ওইদিকে যাক এবং দেশের পাবলিককে বুঝাইতে হবে যে দেখেন এখন তো দেশ যুদ্ধ অবস্থায় যখন দেশ, তখন এখানে নির্বাচনের দরকার নেই, যেমনি আছে অমনে থাক, আগে দেশ শান্তি হোক পরে যায় নির্বাচন। কারণ যুদ্ধের ভিতরে তো নির্বাচন হয় না, পৃথিবীর কোনো দেশে যুদ্ধের ভিতরে নির্বাচন হয় না। সেইটা করার জন্য নাকি ওনারাই নিজেরা এই জঙ্গিবাদী কিছু লোকজন যায় ইন্ডিয়ার বর্ডারে আক্রমণ করবে, এরপরে ইন্ডিয়ার সার্জিক্যাল স্ট্রাইক করবে। এই 3টা যুক্তির যে কোনো একটা হতে পারে, এবং কোনটা হবে সেটা হচ্ছে আপনি একটু চিন্তা করেন, কোনটা আপনি একটু মিলাই দিয়ে হয়তো বুঝতে পারবেন। এই যে ধরেন গত 3 দিন যাবত একটা হইচই চলছে না, যমুনা ঘেরাও, কারা?
সাদি হত্যার বিচার আলারা, ওই যে সওয়া মোয়া ছিরাদু মাহাদি হের বিচারের এখনই ফাঁসি দিতে হবে। এরপরে আবার ওই যে আপনার বিভিন্ন কর্মজীবী যারা আছে পে স্কেলের দাবিতে আন্দোলন, পে স্কেলের দাবির আন্দোলনের যেই লোকগুলো ছিল সব কিন্তু জামাতের, জামাতে কিন্তু এটাকে প্রোভাইড করে আনছে। হাদির বিচার চাই এটাও জামাতে আনছে, সবগুলো জামাতে আনতেছে, তাই না? প্রিপ্ল্যান যে মানে এইভাবে অস্থিতিশীল করো। আজকে হয়তো কিছুক্ষণ পরেই জানবো হয়তো আপনারা যে এই লোকটার কথা বললাম নোয়াখালী বা ফেনীতে মারা গেছে, আমার সঠিক খেয়াল নাই, প্রার্থী গুলি করে দিছে, তারেও জামাতে করছে। সারা বাংলাদেশে আপনাদের আগেই বলেছিলাম, আমি বারবার বলেছিলাম যে ৮, ৯, ১০, ১১ এই ৪ দিন ক্রুশিয়াল মুভমেন্ট, মার্ডার হবে। ভোট কেন্দ্র দখল যদি নির্বাচনে, যদি আমার বিশ্বাস, আমি ১২ তারিখ রাতের ১২টা পর্যন্ত বিশ্বাস করি যে ভোট হয় নাই এবং হবে না, ভোট হবে না ১২ তারিখ রাতের ১২টা পর্যন্ত আমার বিশ্বাস। আমি জানি আমি কোনো পীর মুর্শিদ না, আমার প্রেডিকশন তো ভুল হইতে পারে, আমার বিশ্বাস ভেঙেও যেতে পারে, কিন্তু ইলেকশন হবে না। এরা যেটা চাইতেছে সেটা করার জন্য অগণিত খুনোখুনি হবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আমরা সকলে এখন ভোট কেন্দ্রে না যাওয়ার একটা ক্যাম্পেইন চালু করছি, ভোট কেন্দ্রে যাবে না। সুতরাং এই পরিস্থিতিটা সৃষ্টি করতেছে আগে। আর ঠিক আজকে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু টোটাল গোয়েন্দা তথ্য তার কাছে থাকে। এই স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে যে পর্যাপ্ত বিজিবি আছে, আরো সেনা পাঠানো হবে, তার মানে বুঝেন যে যুদ্ধ একটা মনে হয় বাঁচবে। এখন বাঁচবে কি বাজাবে সেটা হচ্ছে মূল কথা। মানে ইন্ডিয়া আগে আক্রমণ করবে নাকি ইন্ডিয়াকে আক্রমণ করবে বাংলাদেশ? বাংলাদেশ তো করবে না, বাংলাদেশের মধ্যে থাকা পাকিস্তানি জঙ্গি বাহিনী। গত বছরের 19শে অক্টোবর নিজের ফেসবুক পেজে একটি বিস্ফোরক স্ট্যাটাস দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদের ওই স্ট্যাটাসটি বেশ আলোচনার জন্ম দিয়েছিল। সেই স্ট্যাটাসে পিআর নিয়ে জামাত ইসলামের আন্দোলনকে একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছিলেন নাহিদ ইসলাম। ওই স্ট্যাটাসের 2.5 মাসের মধ্যেই নির্বাচনে লড়ার জন্য নাহিদের ভাষায় একসময় যারা ছিলেন প্রতারক তাদের সাথেই জোট করে এনসিপি। 1 বছর আগে যাদের উদ্দেশ্যে বলেছিলেন জনগণ জামাতের উপর আস্থা রাখবে না, বছর ঘুরতে না ঘুরতেই সেই জামাতই এখন নাহিদের বড় ভরসা নির্বাচনে জেতার জন্য। জামাতের হাত ধরে নির্বাচনী বৈতরণী পার হতে চাওয়া নাহিদ ইসলাম এবার সরাসরি সেনাবাহিনী ও সেনাবাহিনীর সুপিরিয়র কমান্ডকে থ্রেট দিল। 8 ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার হওয়া নির্বাচনী বক্তব্যে নাহিদ ইসলাম যেন অন্তর্বর্তী সরকারের মুখপাত্র হিসেবে বক্তব্য দিলেন, তুলে ধরলেন কাদের অসহযোগিতার জন্য অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। জনাব নাহিদের দুঃখ, 2024 সালের 5ই আগস্ট জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস মানে প্রতিরক্ষা বাহিনী এখনো অটুট রয়েছে। নাহিদের অভিযোগ, বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা অপরাধীদের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করেও অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার, গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য সাফল্য পায়নি অন্তর্বর্তী সরকার। তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন, নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে গুম কমিশনের তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করেই চলেছে। প্রশ্ন হলো, নির্বাচনের 3 দিন আগে হঠাৎ করে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নাহিদ কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন? এটি কি ভিন্ন কিছু ইঙ্গিত দেয়, নাকি আগের জামাত ইসলামের বিরুদ্ধে করা মন্তব্যের মতোই বাইরে এক ভিতরে আরেক কাহিনীকে তুলে ধরার ইঙ্গিত? ফেব্রুয়ারিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ভারতীয় সাংবাদিক অর্কদেবকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, জামাত কিংবা চরমোনার মতো ইসলামপন্থী দলগুলো এবারে জনগণের সমর্থন পাবে না। এরপর 31শে জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে নাহিদ ইসলাম ডাকসু ভিপি ও শিবির নেতা সাদিক কায়েমের কড়া সমালোচনা করে পোস্ট দেন। ওই পোস্টে নাহিদ লিখেছিলেন, সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিলেন না, কিন্তু 5ই আগস্ট থেকে এই পরিচয় ব্যবহার করেছেন সাদিক কায়েম। জামাতের বিরুদ্ধে সবচেয়ে বিস্ফোরক স্ট্যাটাসটি নাহিদ দিয়েছিলেন গত বছরের 19 অক্টোবর। নাহিদের সেই স্ট্যাটাসের কড়া প্রতিবাদ জানিয়েছিল জামাত ইসলামী। ওই স্ট্যাটাসে নাহিদ লিখেছিলেন, জামাত ইসলামী শুরু করা তথাকথিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর আন্দোলন একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছুই না। নাহিদ তখন লিখেছেন, ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে লাঞ্ছিত করতে এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন প্রশ্নে জাতীয় আলোচনাকে ভিন্ন খাতে সরিয়ে দিতে ইচ্ছাকৃতভাবে এর নকশা করা হয়েছে। জামাত ইসলামী তৎক্ষণাৎ নাহিদের এই বক্তব্যকে বালখিল্য সুলভ বক্তব্য বলে কড়া সমালোচনা করেছিল, কিন্তু সেই বালকদের নিয়ে 2.5 মাসের মধ্যে জোট করে জামাত।
যে নাহিদ মনে করতো মানুষ জামাত ইসলামীকে মেনে নিবে না, তাকে এখন মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। 8 ফেব্রুয়ারি বিটিভিতে নাহিদ ইসলামের নির্বাচনী বক্তব্য প্রচার হয়। সেই বক্তব্যে এবার তিনি সরাসরি বিস্ফোরক মন্তব্য করেছেন সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীগুলোর বিরুদ্ধে। 31.5 মিনিটের ওই বক্তব্য শুনে মনে হতে পারে নাহিদ ও তার দল এনসিপি যেন এখন সরকারি দলের ভূমিকায়, যত ক্ষোভ সরাসরি আওয়ামী লীগ আর ঘুরিয়ে পেঁচিয়ে বিএনপির বিরুদ্ধে। বক্তব্যের শুরুতে নাহিদ ইসলাম কেন জুলাই আন্দোলন হয়েছিল এবং কোন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে, সাথে কেন তার দল নির্বাচন লড়ছে সেটির ব্যাখ্যা দেন। এরপর নাহিদ দাবি করেন বহু সামরিক বেসামরিক আমলা ও বিচারক এখনো বহাল তবিয়তে আছে। জুডিশিয়ারি, সিভিল সার্ভিস ও পুলিশ বিভাগের শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও ডিফেন্স সার্ভিস এখনো অটুট রয়েছে। তবে হাজার হাজার খুনি, লুটেরা, অপরাধী সেনানিবাসে আশ্রয় নেওয়া, সেখান থেকে নিরাপদে দেশান্তরিত হওয়া, কর্মস্থল থেকে কিছু জেনারেলের পালিয়ে যাওয়া, অবসরপ্রাপ্তদের বাইরের দেশে আশ্রয় নেওয়া ছিল অনাকাঙ্ক্ষিত। নাহিদ দাবি করেন শেখ হাসিনাকে উৎখাতের পর এই সকল অপরাধীকে গ্রেফতার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে সারা দেশের সশস্ত্র বাহিনীকে নামানো হয়েছিল। অপারেশন ডেভিল হান্ট শুরু হলেও অপরাধীদের শনাক্ত করা, অস্ত্র উদ্ধার এবং গ্রেফতারের মতো কোনো উল্লেখযোগ্য কাজ হয়নি। লক্ষণীয় বিষয় হলো সরকারের কিংস পার্টির নেতা সরকারের ব্যর্থতা কিংবা সরকারের মিত্রদের মব সন্ত্রাসের বদলে সেনাবাহিনীকেই দায়ী করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে আরো একটি গুরুতর অভিযোগ করেছেন নাহিদ ইসলাম, সেটি হলো গুম বিষয়ক কমিশন 1000-850 বেশি অভিযোগ নিয়ে কাজ করছে। তার মতে দুঃখজনকভাবে নিরাপত্তা বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসররা তথ্য ও আলামত নষ্ট করে তদন্ত ও বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে এরা অসহযোগিতা করছে বলে দাবি করেন এনসিপির নেতা। এই কারণে নাহিদ বলেন বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তির বিধান করা হবে। নাহিদ ইসলাম তার বক্তব্যে সেনাবাহিনী নিয়ে আরো বলেছেন, শেখ হাসিনা তার শাসনামলে সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রের বহিঃশত্রুর বিরুদ্ধে ব্যবহার না করে দলীয় স্বার্থে নিজ দেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। এর ফলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী কার্যত দুর্বল ও অকার্যকর হয়ে পড়ে। প্রশ্ন হলো, নাহিদ সেনাবাহিনী যে নেতৃত্বকে ইঙ্গিত করেছেন সেই শীর্ষ নেতৃত্বের অনেকটাই এখনো আগের মতোই রয়ে গেছে। তাহলে কি নাহিদ সেনাবাহিনীর সুপিরিয়র কমান্ডকে ইঙ্গিত করলেন? যদিও তিনি তার বক্তব্যে বর্তমান কিংবা সাবেক কোনো সেনা কর্মকর্তার নাম উল্লেখ করেননি। প্রশ্ন হলো, গত 18 মাসে কেন সেনাবাহিনীর উন্নতি হলো না? আবার সেই 18 মাসের সরকারে নাহিদ নিজেও ছিলেন। আবার নির্বাচনের একেবারে আগে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে নাহিদ কামান দাগালেন? বিচার থেকে প্রশাসন সবখানে শীর্ষ নেতৃত্ব ভেঙে পড়লেও শুধু